শুভেচ্ছা সকলকে। আজকে একটি নতুন বিষয় নিয়ে আবার হাজির হয়েছি আলোচনা ও বিশ্লেষণ করার জন্য। আজকের বিষয়টি হচ্ছে বাংলার বিখ্যাত কথা সাহিত্যিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, সমালোচক এবং বাংলা সাহিত্য অঙ্গনে যিনি বেশ উজ্জ্বল এবং তার সাহিত্যকর্মের জন্য, উপন্যাসের জন্য, ছোট গল্পের জন্য তিনি অমর হয়ে আছেন। সেই বিখ্যাত কথাশিল্পী, কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কবি উপন্যাস। আজকে কবি উপন্যাসের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, বা কবি উপন্যাসের সমাজচিত্র। কবি উপন্যাসে বিধৃত অন্তজ শ্রেণীর সমাজ জীবন বা তার সমাজচিত্রটা আজকে আলোচনা করার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব যে এই কবি উপন্যাসে লেখক, উপন্যাসিক কিভাবে তিনি সমাজকে তিনি তুলে ধরেছেন, সমাজচিত্রটা কিভাবে নিখুঁতভাবে সবার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাংলা সাহিত্যের ভুবনে একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছোট গল্পকার, বিখ্যাত উপন্যাসিক। তিনি অনেক উপন্যাস লিখেছেন, অনেক ছোট গল্প তিনি রচনা করেছেন। তার ছোট গল্পগুলো এক একটা এক এক রকম স্বাদের, বৈচিত্র্যময় এবং খুবই চমৎকার। এক একটা ছোট গল্প, রসকলি, সন্ধ্যামণি, তারপরে হচ্ছে তারিণী মাঝি, তারপরে বোবা কান্না, ডাইনি, ডাইনির বাঁশি, তারপরে হচ্ছে নারী ও নাগিনী, পদ্মবউ ইত্যাদি অসংখ্য ছোট গল্পের রচয়িতা এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন 1898 সালে এবং মৃত্যুবরণ করেন 1971 সালে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি এমন একজন কথাশিল্পী ছিলেন যে তিনি বাংলা ভাষাকে অনেক সমৃদ্ধ করে গিয়েছেন, বাংলা উপন্যাসকে অনেক সমৃদ্ধ করেছেন। তার বিখ্যাত উপন্যাস হচ্ছে কবি। এটি 1944 সালে প্রকাশিত হয়। এই তার একটি জনপ্রিয় এবং বহুল পঠিত উপন্যাস হচ্ছে কবি। এবং তিনি মানুষের জীবনকে খুব কাছ থেকে দেখেছেন, মানুষের জীবনকে খুবই নিখুঁতভাবে তিনি অঙ্কন করতে সক্ষম হয়েছেন তার কবি উপন্যাসে। এবং তিনি একজন বাস্তববাদী লেখক, উপন্যাসিক ছিলেন। তিনি চিন্তা মননে একজন পরিশুদ্ধপূর্ণ একজন উপন্যাসিক ছিলেন এবং তার লেখার মধ্য দিয়ে অন্তজ শ্রেণী, সমাজের ব্রাত্য শ্রেণী, অবহেলিত, বঞ্চিত যে মানুষগুলো রয়েছে, শোষিত যে মানুষগুলো রয়েছে, সেই মানুষের কথা, দুঃখ, যন্ত্রণা বা অবহেলিত সমাজের একেবারে নিগৃহীত বা নিচু শ্রেণীর যে মানুষ রয়েছে তাদের জীবন সংগ্রাম, জীবন কাহিনী, তাদের বেড়ে ওঠা, তাদের দুঃখ কষ্ট, তাদের প্রেম ইত্যাদি, তাদের জীবনটাকে এত সুন্দর করে তিনি বর্ণনা করেছেন তার সাহিত্যকর্মের মধ্য দিয়ে বা তার এই কবি উপন্যাসের মধ্য দিয়ে। তা আমরা এই কবি উপন্যাসটি পড়লে বা আমরা যখন কবি উপন্যাসটি দেখি তখন এই উপন্যাসে কিন্তু তার সুন্দরভাবে তিনি সমাজচিত্র কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত কবি উপন্যাস, এই কবি উপন্যাসের কেন্দ্রীয় বা মূল নায়ক যিনি, যে কেন্দ্রীয় চরিত্র রয়েছে সেই কেন্দ্রীয় চরিত্রটির নাম হচ্ছে নিতাইচরণ। আমরা সবাই জানি যে নিতাইচরণ হচ্ছে কবি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। এখন এই কেন্দ্রীয় চরিত্র এই নিতাইচরণকে নিয়েই কিন্তু কাহিনীটা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ হয়েছে বা কাহিনী দীর্ঘায়িত হয়েছে, উপন্যাসটা অনেক বড় হয়েছে। কিন্তু এক এক করে এই নিতাইচরণকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নিখুঁতভাবে সুন্দর শৈল্পিকতায় তিনি কিন্তু একটু একটু করে মালার মতো কিন্তু গেঁথেছেন তার কাহিনী, উপন্যাসের ঘটনা তিনি এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং এই উপন্যাসে আরও দুইটি মুখ্য চরিত্র যদি আমি বলতে চাই, নারী চরিত্র, দুজন নারী চরিত্র কিন্তু আমরা দেখতে পাই। মুখ্য নারী চরিত্র সেটি হচ্ছে বসন্ত চরিত্র, আরেকজন হচ্ছে ঠাকুরজি চরিত্র। নিতাইচরণের জীবনে এই দুই নারীর প্রভাব বা দুই নারীর সংস্পর্শে নিতাইচরণ আসে কবি উপন্যাসে, এভাবেই লেখক বুঝিয়েছেন, বসন্ত এবং ঠাকুরজি। তো এই হচ্ছে কবি উপন্যাসের মুখ্য চরিত্র। আরও অনেকেই রয়েছে কিন্তু প্রধান মুখ্য চরিত্র এই তিনটি। তো কবি উপন্যাসের যে নায়ক রয়েছে নিতাইচরণ, সে হচ্ছে ব্রাত্য সমাজ বা অন্তজ শ্রেণীর একজন অশিক্ষিত যুবক। এবং এই যে কবি উপন্যাসের যে নায়িকারা রয়েছেন বসন্ত বা ঠাকুরজি, তারাও কিন্তু অবহেলিত বা সমাজের একেবারে সমাজ বহির্ভূতা শৈরিণী। তো সমাজ বহির্ভূতা এই যে নারী, তার যে নায়িকা বসন্ত, সে একেবারে সমাজে পতিত এবং নিগৃহীত নিচু জাতের একেবারে বংশের একটা মেয়ে। তাহলে কবি উপন্যাসে আমরা যে চরিত্রগুলো লক্ষণ পাই সেটি হচ্ছে কবি যা নিতাইচরণ, তিনিই কবি, তার নাম অনুসারেই কিন্তু উপন্যাসের নামকরণ, তাকে কেন্দ্র করে সবকিছু উপন্যাসটি রচনা করা হয়েছে, তাকে কেন্দ্র করে গল্পের আলোচিত ব্যক্তি বা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তাহলে নিতাইচরণ হচ্ছে একজন অশিক্ষিত যুবক থাকে।
সে সমাজের অবহেলিত মানুষের একজন। এবং নিতাই চরণের যদি একটু বংশ পরম্পরা যদি সম্পর্কে একটু বলি, তার পরিবার সম্পর্কে যদি একটু বলি, নিতাই চরণ হচ্ছে চোর ডাকাত বংশের একটা ছেলে। তার মামা ডাকাত, তার বাবা হচ্ছে সিধেল চোর, এবং তার মাতামহ হচ্ছে ঠ্যাঙারে, মানে কি লাঠিয়াল বংশের। লাঠিয়াল বাহুবলের জন্য যারা ইতিহাস খ্যাত, যাদের কাজই হচ্ছে লাঠিগিরি করা বা বাহুবলের জোরে কাজ হাসিল করা, এবং চোর ডাকাতি করে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করা। তাহলে নিতাই চরণ কিন্তু কোনো ভালো বংশের ছেলে নয়, বা উন্নত সম্মানী ভদ্র কোনো বংশের কিন্তু ছেলে নয়। সে একজন অতি ঘৃণিত, নিন্দনীয় বা সমাজের অবহেলিত নিচু জাতের, একেবারে হিন্দু সমাজের পতিততম ডোম বংশের একজন সন্তান বা ছেলে। সে তার পূর্বপুরুষরা, তার বাপ, মামা, সবাই কিন্তু ছিল চোর ডাকাত। তার বাপ, দাদা বা মামারা ছিল চোর ডাকাত। তো এই ধরনের নিচু কাজ বা ধরনের পতিত, একদম ঘৃণিত কাজ তারা করত। এই এক বংশের কিন্তু সন্তান নিতাই। এই নিতাই, তাহলে আমরা এখানে বুঝতে পারি যে উপন্যাসে কিন্তু প্রথমেই কিন্তু নিতাইয়ের বংশ সম্পর্কে বা তাদের বাবা, নিতাইয়ের মামা, তার মাতামহ, মানে তার পরিবার বা তার বংশ পূর্বপুরুষদের কিন্তু একটা পরিচয় কিন্তু উপন্যাসের সর্বপ্রথম পরিচ্ছেদেই কিন্তু বর্ণনা করা হয়েছে। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কারভাবে কিন্তু পাঠকদেরকে জানান দিয়েছে যে নিতাই কোনো ভদ্র, সভ্য, কোনো সম্ভ্রান্ত পরিবারের ছেলে নয়, কোনো জাঁকজমক, কোনো সুন্দর পরিবারের ছেলে নয়। সে হচ্ছে চোর ডাকাত বংশের একজন সন্তান। এই চোর ডাকাত বংশের সন্তান কিভাবে শিল্পকথায়, শিল্প জগতে, মানে প্রেম, শিল্প, সাহিত্য বা সুন্দর একটি জগতে বা কবি হয়ে উঠলো, সে সকল খারাপ কাজকে বর্জন করে ভালো কাজের দিকে ধাবমান হলো বা ভালো কাজকে জীবনে গ্রহণ করে নিল, কবি জীবনকে গ্রহণ করে নিল। কবি হওয়ার যে তার লড়াই, জীবন সংগ্রাম, চড়াই উতরাই, উপন্যাসে কিন্তু এটি বোঝানো হয়েছে। মানে নিতাই চরণের জীবন সংগ্রামের যে কাহিনী, চড়াই উতরায়ের যে কাহিনী, দুঃখ, যন্ত্রণা, কষ্ট, সমাজচিত্র, সমাজের অন্ধকার, কুসংস্কারের কাহিনীগুলোই কিন্তু কবি উপন্যাসে বোঝানো হয়েছে। এবং নিতাই চরণে আমরা যদি আরো দেখতে পাই সমাজচিত্রটা কেমন, যে তৎকালীন সমাজে অনেক অন্ধকার যুগ ছিল। তখনকার যাতায়াতের মাধ্যম ছিল ট্রেন, নৌকা, গরুর গাড়ি। এটাই ছিল তখন যাতায়াতের কিন্তু একমাত্র মাধ্যম। তখন গ্রামে গ্রামে যাত্রাপালা হতো, মেয়েরা নাচ গান করতো, সারা রাত সেগুলো হচ্ছে লোকেরা দেখতো। গ্রামের মানুষরা গ্রামে গ্রামে যাত্রাপালা হতো, রাত ভোর যাত্রাপালার আয়োজন, আড়ম্বর, জাঁকজমক, উৎসব চলতো, নাচ গান, কবিতা এগুলো চলতো, এবং কবি গান চলতো। কবি গানের আসর হতো, লড়াই হতো। যে কবি গানে প্রথম হতো বা কবি গানে লড়াই করে যে বিজয়ী হতো তাকে পুরস্কৃত করা হতো, তাকে সম্মানী দেয়া হতো, বা তা একটা সমাজে সবাই সম্মান করত, কদর করত, এবং তার চাহিদা বৃদ্ধি পেত। তাহলে এই কবি উপন্যাসে আরো অন্তজ শ্রেণীর মানুষের যে পরিচয় আমরা পাই, যে কবি উপন্যাসে দেখানো হয়েছে যে সমাজের মানুষগুলো ছিল গোঁড়ামিপূর্ণ, অন্ধকার একটা সময়ে তারা ছিল। তারা একেবারে শিক্ষা থেকে বিমুখ ছিল। শিক্ষার আলো যেখানে থাকে না সেখানেই অন্ধকার, সেখানে কুসংস্কার, সেখানে গোঁড়ামি, সেখানেই রাহাজানি, অশ্লীলতা, নোংরামির ছড়াছড়ি পড়ে যায়। তো কবি উপন্যাসে যে পুরো ঘটনা বা কাহিনী যে বর্ণনা করা হয়েছে, এখানে কবি উপন্যাসের প্রত্যেকটা চরিত্রই হচ্ছে অশিক্ষিত বা অন্তজ শ্রেণীর, সমাজের একেবারে নিচু তলার নিম্ন শ্রেণীর মানুষ, মেহনতি শ্রমজীবী মানুষের মধ্যে পড়ে। তাহলে সমাজটা অন্ধকারপূর্ণ সমাজ, একেবারে অনুন্নত একটি সমাজের চিত্র কিন্তু কবি উপন্যাসে তিনি অঙ্কন করেছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং সে সমাজের মদের প্রচলন ছিল খুব, মানে তৎকালীন সময়ে কবি উপন্যাসটা যখন লেখা হয়, তৎকালীন সমাজে কিন্তু কবি কিন্তু মানে লেখক বাস্তব জিনিসটাই কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করেছেন, যে তখন সমাজে প্রচুর মদের প্রচলন ছিল, চায়ের প্রচলন ছিল, পানীয় হিসেবে শুধু চাটুকু ছিল, এবং প্রচুর মদের প্রচলন ছিল। সমাজে অনেক অন্ধকার, রাহাজানি, মানুষ অশ্লীল কাজে যুক্ত ছিল, পরকীয়ায় লিপ্ত ছিল। এই ধরনের একটি সমাজ ছিল, যে সমাজে কোনো আলো ছিল না, শিক্ষার আলো ছিল না, সব জায়গায় খালি অন্ধকার, কুসংস্কার। মানুষ রোগভেদ হলে দেখা যাচ্ছে যে মানুষ কি করতো, ঝাড়ফুঁকে বা কবিরাজ, বৈদ্য এগুলোর কাছে ছুটতো বা তাদের নিকটে যেত, কিন্তু ডাক্তারদের কাছে কেউ, ডাক্তারের শরণাপন্ন কেউ হতো না, হতো কিন্তু ঝাড়ফুঁক, ওই কবিরাজি, এইসব। তাহলে এগুলোর মধ্য দিয়ে কি বোঝানোর চেষ্টা করে, এগুলো হচ্ছে সমাজের যে কুসংস্কার প্রথা বা সমাজের যে অন্ধকার রীতিনীতি, সমাজের যে একটা বেহাল দশা, এই বেহাল দশা কিন্তু অন্ধকার দৃশ্যগুলোই কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার কবি উপন্যাসে, লেখক উপন্যাসিক চমৎকারভাবে
ফুটিয়ে তুলেছেন। একদম বাস্তব লেখক যা দেখেছেন সমাজে তাই কিন্তু তিনি কবি উপন্যাসে কিন্তু ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন বা অঙ্কন করার চেষ্টা করেছেন। এবং আরও যদি বলি যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে এখানে কবি উপন্যাসটা রয়েছে, একটি বিশাল বড় একটি উপন্যাস। এই উপন্যাসে অনেক কবি গানের অংশ রয়েছে। এই গানের অংশ দিয়ে কিন্তু তিনি একটা শৈল্পিকতা, মাধুর্যময় বা উপন্যাসটা একটি রসবোধপূর্ণ একটি উপন্যাস করার তিনি চেষ্টা করেছেন। এবং এখানে আরও রয়েছে যে ঝুমুর দলের কাহিনী রয়েছে বা দেহ ব্যবসার যে একটি মানে একটা দৃশ্য আমরা দেখতে পাই, যে দেহ ব্যবসা বা ঝুমুর দলের প্রধান একটা মেয়ে ছিল, সে হচ্ছে এই কবি উপন্যাসের কেন্দ্রীয় একজন নারী চরিত্র বা ঠাকুর মানে বলতে গেলে কবি নিতাই চরণের কেন্দ্রীয় উপন্যাসের কেন্দ্রীয় যে চরিত্র বা নায়ক নিতাই চরণের নায়িকা বসন্ত। নিতাই চরণের জীবনে দুইজন নারী প্রভাব পড়ে, দুইজন নারী আসে। প্রথম ভালোবাসা হচ্ছে ঠাকুরজি, তারপরে হচ্ছে ঠাকুরজির পরে হচ্ছে বসন্ত। কিন্তু বসন্ত শেষ পর্যন্ত কিন্তু মারা যায়, বসন্ত আর বেঁচে থাকে না। কিন্তু কবি নিতাই চরণ বা নায়ক হচ্ছে নিতাই চরণ বসন্তকে খুব ভালোবেসেছিল, কিন্তু বসন্ত কোনো ভালো বংশের মেয়ে ছিল না। সেও কিন্তু ঝুমুর দলের বা তার ঝুমুর দলের একজন মেয়ে ছিল। তার কাজই ছিল দেহ ব্যবসা করা বা নাচ গান করে রোজগার করা। তো এই যে সেও কিন্তু এখানে যে ঝুমুর দলের মেয়েরা রয়েছে বা এখানে কবি উপন্যাসে যে বসন্ত চরিত্র, এই নারী চরিত্রটা যে এখানে লেখক উপন্যাসিক অঙ্কন করেছেন, এই নারী চরিত্রটাও কিন্তু একটা সমাজের অবহেলিত, নিগৃহীত এবং সমাজ যাকে ধিক্কার দেয়, সমাজের খারাপ শ্রেণীর একটা মানুষের মধ্যে সে পড়ে। তার কাজ হচ্ছে দেহ ব্যবসা করা বা দেহবৃত্তি, এটার মাধ্যমে সে মানে কাজ করে, ঝুমুর দলে মেয়েদের সাথে কাজ করে। এবং ঝুমুর দলটাই হচ্ছে তার কাজ হচ্ছে জায়গায় জায়গায় নাচ গান করা, মানুষকে মনোরঞ্জন করা, আনন্দ দেওয়া এবং সাথে সাথে দেহ ব্যবসায়ের সাথে লিপ্ত তারা। এই যে বসন্ত চরিত্র, নারী চরিত্র, সে কিন্তু কোনো ভালো বংশের মেয়ে না, সভ্য বংশের মেয়ে না। সে তারাও কিন্তু মানুষ, তারা খারাপ কাজের সাথে লিপ্ত বা বিভিন্ন কারণে জীবিকার তাগিদে তারা কিন্তু এই কাজের সাথে, একটি মন্দ বা অশ্লীল কাজের সাথে যুক্ত, কিন্তু তারাও কিন্তু মানুষ, তারাও কিন্তু সমাজের অবহেলিত, নিগৃহীত মানুষ। এখানেই হচ্ছে সমাজ বাস্তবতা। এই যে দৃশ্যগুলো বা এই যে ঘটনাগুলো উপন্যাসে বর্ণিত করা হয়েছে, এটাই হচ্ছে সমাজচিত্র। এখানেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের কাহিনী তুলে ধরেছেন, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জীবন সংগ্রাম, তাদের লড়াই চড়াই উতরাই, তাদের জীবনটা কেমন দুঃখের, যন্ত্রণার, কষ্টের, অপমানিতের জীবন এবং নিগৃহীতের, সবাই তাকে ঘৃণার চোখে দেখে এবং অপছন্দ করে। এই যে সমাজের মানুষগুলো রয়েছে, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ, যাদের সমাজের মানুষ যাদেরকে কখনো তোয়াক্কা করে না, গুরুত্ব দেয় না, সবসময় অবহেলিত ও ছোট চোখে দেখে, ঘৃণার চোখে দেখে, এইসব মানুষদেরকে কিন্তু বেছে বেছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খুব শৈল্পিকতায়, শিল্প সুষমায় কিন্তু সুন্দরভাবে এই কবি উপন্যাসেতে কিন্তু তিনি স্থান দিয়েছেন। তিনি তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন, তিনি তাদের জীবন সংগ্রামের কথা বা তাদের জীবনচিত্র, চালচিত্র, সমাজচিত্রটা তুলে ধরার চেষ্টা করেছেন পাঠকদের মাঝে। এবং তৎকালীন সমাজে কিন্তু চণ্ডী মণ্ডপে পূজা হতো বা দেবী কালীর, তখন দেবী কালীর যে হতো পূজা হতো, তখন উপন্যাসে দেখা যাচ্ছে যে কবি উপন্যাসে আমরা দেখতে পাই যে এই চণ্ডী মণ্ডপে বা মহাপীঠে কালীর দেবী কালীর যে পূজা হতো, সেই কালী মন্দিরের সামনে কিন্তু কবি গানের আসর হতো এবং কবি গানের লড়াই হতো। তাই এই যে সমাজের একটি রীতিনীতি, সামাজিক অবস্থা, মানুষের জীবনযাপনের চিত্র খুব সুন্দরভাবে কবি উপন্যাসে কিন্তু ফুটিয়ে তুলেছেন। বিভিন্ন মানুষ পরকীয়ার সাথে লিপ্ত ছিল, তারা বিভিন্ন অশ্লীল অন্ধকারময় কাজের সাথে যুক্ত ছিল এবং সমাজটাই পুরনো একটা কুসংস্কারপূর্ণ, একটা গোঁড়ামিপূর্ণ একটা সমাজ ছিল, যে সমাজে কোনো শিক্ষার প্রসার ছিল না, আলোর কোনো ছোঁয়া ছিল না, চারিদিকে শুধু কুসংস্কার, কুপ্রথা, কুরীতিনীতির প্রসার বেশি ছিল। কবি উপন্যাসটা কিন্তু এই বাস্তব সামাজিক চালচিত্রে কিন্তু রচিত হয়েছে। একেবারে সমাজের বাস্তব চিত্রগুলো কিন্তু কবি উপন্যাসে ধরা পড়েছে এবং তৎকালীন সমাজে যে মানুষের যে জীবন অবস্থাটা কেমন ছিল, করুণ মানুষের জীবনটা, অন্ধকারপূর্ণ একটি জীবন ছিল, সেটি কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং কবি উপন্যাসে আমরা যে ব্রাত্য সমাজ বা অবহেলিত মানুষের যে প্রমাণ পাই, বসন্ত চরিত্র ঠাকুরজি একটা অসহায়,
সে একজন নারী থাকে এবং তারও জীবনে নানান রকম উত্থান পতন আমরা দেখতে পাই উপন্যাসে। প্রথমে নিতাইচরণ ঠাকুরজিকে খুব ভালোবেসে মনে মনে পছন্দ করে, তাকে ভালোবেসে ফেলেছে এবং তার প্রেমে পড়ে নিতাইচরণ একটা। তার পরবর্তীতে ঘটনার পরিবর্তিতে আমরা দেখি যে উপন্যাসে আরও একটি নারী চরিত্র, প্রধান কেন্দ্রীয় নারী চরিত্রের আবির্ভূত হয় এই উপন্যাসে, কবি উপন্যাসে। সেটি হচ্ছে ঝুমুর দলের দেহ ব্যবসায়ী বা অন্ধকারপূর্ণ একটা জগতের একটা নারী, সে হচ্ছে বসন্ত। এই বসন্তও কিন্তু মনে প্রাণে নিতাইকে ভালোবাসে, নিতাইও বসন্তকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিল বা পছন্দ করেছিল একটা সময়। তারপরে শেষ পর্যন্ত কিন্তু বসন্ত গঙ্গা তীরেই কিন্তু তার মৃত্যুবরণ করে, বা সেখানেই কিন্তু নিতাইচরণ কিন্তু তাকে শ্মশানে সর্বদা বা তাকে চিতায় উঠায় এবং তাকে সেখানেই কিন্তু শেষকৃত্য করা হয় তার বসন্তের। শেষ পর্যন্ত কিন্তু বসন্ত যখন মারা গেল তখন নিতাইচরণে কিন্তু তাকে স্পর্শ করেছিল, কিন্তু অন্য কোনো পুরুষ কিন্তু বসন্তকে স্পর্শ করেনি, কারণ বসন্ত দেহ ব্যবসায়ী, খারাপ মেয়ে, পতিতাবৃত্তি করতো সে। হ্যাঁ, তাকে ঘৃণায় বা অস্পৃশ্য মনে করতো, তাকে কেউ ঘৃণা করে বা অবহেলায় তার ধারে কাছেও কেউ যায়নি মৃত্যুর সময়। শুধুমাত্র ঝুমুর দলের মেয়েরা ছিল বসন্তের মৃত্যুর সময় এবং নিতাইচরণ ছিল। এই যে সমাজের যে মানুষের ভেদাভেদ, গা ছোঁয়াছুঁয়ির একটা রীতিনীতি প্রথা আগেও ছিল, এখনো আছে সমাজে। উঁচু জাত নিচু জাত, ছোট লোক বড় লোক, এই ধরনের যে বৈষম্য, মানুষে ভেদাভেদ, মানুষ খারাপ কাজ করলেই তাকে ধরা যাবে না, সেও তো রক্তে মাংসে গড়া মানুষ, সে খারাপ কাজ করেছে ঠিকই, সে খারাপ কাজের সাথে জড়িত ছিল বা অন্ধকারপূর্ণ একটি সময়ে বা জীবনে ছিল, অন্ধকার যুগে ছিল, অন্ধকার জীবনে ছিল, কিন্তু তাই বলি কি সে মানুষ নয়? তার বলি কি রক্তে মাংসে সে মানুষ নয়? তার প্রতি কি আমরা অবহেলিত বা তাকে আমরা দূরে ঠেলে দিব? তা হতে পারে না। তা কখনো মনুষ্যত্ব বা মানবতার শিক্ষা হতে পারে না। প্রকৃতপক্ষে শিক্ষা হচ্ছে যে খারাপ হোক ভালো হোক সকল মানুষকে মানুষের চোখে দেখতে হবে। সে মানুষ, আমার মতোই রক্তে মাংসে গড়া মানুষ, হাত পা তারও আছে আমারও আছে, এই ধরনের বলতে গেলে তাহলে এই উপন্যাসে কিন্তু মানুষে ভেদাভেদ, জাতপাতের কথাও উঠে এসেছে এবং সমাজে যে খারাপ মানুষদেরকে বা একটু সমাজের নিচু জাতে যারা ছিল, নিচু জাতের মানুষদেরকে কিন্তু সবসময় মানুষরা কিন্তু ঘৃণা করতো, অবহেলার চোখে দেখতো, ছোট চোখে দেখতো। এই বিষয়টাই কিন্তু কবি উপন্যাসে খুব সুন্দরভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কিন্তু ফুটিয়ে তুলেছেন। এখানেই হচ্ছে সমাজ চিত্র, সমাজের বাস্তব চিত্রগুলো বা কঠিন রূঢ় বাস্তব চিত্রগুলো কিন্তু তিনি চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অসাধারণ একজন মেধাবী ঔপন্যাসিক ছিলেন, লেখক ছিলেন। বাংলা কথা সাহিত্য জগতে তিনি একজন বিখ্যাত কথাশিল্পী ছিলেন, খুব সুন্দর একজন শৈল্পিক একজন শিল্পী ছিলেন। তিনি এমন একজন শিল্পী ছিলেন যার ছোট গল্পে, উপন্যাসে সবসময় সমাজের কথা, মানুষের জীবন দুঃখের কথা, মানুষের সমস্যা, সুবিধা অসুবিধা এগুলো এবং সমাজের ভালো মন্দ দিকগুলো নিয়ে কিন্তু সবসময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সাহিত্য রচনা করেছেন। তার ছোট গল্পগুলোর মধ্য দিয়ে যদি আমরা দিকে যাই তাহলে সেখানেও কিন্তু বাস্তব সমাজচিত্র বা অন্তজ শ্রেণীর মানুষের কথাই কিন্তু তিনি বারবার বলেছেন। যেমন পদ্ম বউয়ে ছোট গল্পে, তারপরে হচ্ছে তারিণী মাঝি, সেখানে তারিণী মাঝি একটা গরিব অসহায় অন্তজ শ্রেণীর সমাজের মধ্যে বা ব্রাত্য শ্রেণী সমাজের মধ্যে কিন্তু সেও পড়ে, তারিণী মাঝি। সেই গল্পটিও কিন্তু সমাজচিত্র তুলে ধরা হয়েছে সেখানে, বাস্তব সমাজের যে প্রকৃতপক্ষে যে কি হয় এবং অস্তিত্ববাদের কথাও কিন্তু সেখানে বলা হয়েছে। এবং তার বিভিন্ন গল্প রয়েছে অসাধারণ, রসকুলি, পরকীয়ার একটি গল্প, পরকীয়ামূলক না, মানে কি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একজন সচেতন একজন কথা সাহিত্যিক ছিলেন। তিনি তার সাহিত্যের মধ্য দিয়ে মানুষের জীবনযাপনের চিত্র, সমাজের চিত্র, সমাজের বিভিন্ন অসঙ্গতি, খারাপ দিক, কুসংস্কার, সমাজের ভালো মন্দ ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি শৈল্পিকভাবে তিনি কিন্তু সাহিত্য রচনা করে গেছেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তার সাহিত্যের জন্য বেঁচে থাকবেন সারা জীবন এবং তিনি অমর হয়ে আছেন বাংলা কথা সাহিত্য ইতিহাসে এবং বাংলা সাহিত্যের ভুবনে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবং তার অনেক বিখ্যাত উপন্যাস রয়েছে, অনেক ছোট গল্প রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব পরবর্তীতে। আজকে এইটুকুই ছিল যে কবি উপন্যাসে বিধৃত অন্তজ শ্রেণীর জীবন চিত্রে পরিচয় দাও, এই প্রশ্নের উত্তরটি দেওয়ার বা এটি নিয়ে, এই বিষয়টা নিয়ে আলোচনা করার আজকে চেষ্টা করলাম। সকলে বই পড়বেন, বেশি করে বই নিজে পড়বেন এবং বইয়ের আলোটা মানুষের মাঝে ছড়িয়ে দিবেন এবং মানুষকে বেশি বই উপহার দিবেন। বইয়ের কাছাকাছি থাকবেন। বই মানুষকে আলোকিত করে, জ্ঞানী করে, সমৃদ্ধ করে, ভালো মানুষ গড়ে তোলে। এবং পরবর্তীতে আরও সুন্দর আলোচনা নিয়ে, আরও নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, উপস্থাপন করার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।